সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদের হতে পারত। ভিড়ের মাঝে গিয়ে আদি জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? একটা ভদ্রমহিলা গম্ভীর গলায় চেঁচিয়ে বললেন, আমি বাচ্চাদের সাথে ছবি তুলছিলাম, আমার ব্যাগটা পাশে রেখে এই চোর আমার ব্যাগ নিয়ে দৌড় দিয়েছে। ভাগ্যিস আমি দৌড়ে এক্সপার্ট, তাই তাকে ধরতে পেরেছি, না হলে ব্যাগটা তো যেত, আর সাথে আমার মোবাইলও, টাকাও সব যেত। এখন এই চোরটাকে আমি পুলিশে দেব। আদি চোরের আপাদ মস্তক দেখে মহিলাটির উদ্দেশ্যে বলল, এবারের মতো মাফ করে দিন, ব্যাগ তো পেয়েছেন, কিন্তু চোরকে আমার হাতে তুলে দিন, দেখি আমি তাকে কোনো শিক্ষা দিতে পারি কিনা। ভদ্রমহিলা হেসে সম্মতি জানালো। আদি চোরের হাত ধরে টেনে তাকে ভিড়ের মাঝ থেকে বের করে এনে বলল, চলো আমাদের সাথে। কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায় আদি, তার সাথে মেহেরিকাও দাঁড়িয়ে পড়ে। চোরের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে আদি বলল, দেখে তো ভালো করেছিল মনে হয়, এই অবস্থা কেন? ছেলেটি কর্কশ ভাষায় জবাব দেয়, তাতে আপনার কি? বাঁচিয়েছেন বলে এখন আবার লেকচার শোনাতে এসেছেন? কিছুক্ষণ অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আদি বলল, থাপ্পড় ছিল, থাপ্পড় মেরে জল লাল করে দেবো একদম। একেতে দোষ করেছ, তার উপর উঁচু গলে কথা বলছো, তোমার সাহস দেখে অবাক হচ্ছে আমি। আদির রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ছেলেটি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নাম কি তোমার? সৈকত। সেজন্য সৈকতের পারে এসে চুরি করবা? যাক, কি করো? এইচএসসি পাস করেছিলাম, পড়ালেখা ভালো লাগতো না বলে আর পড়ে নেই। এখন চাকরি ভালো লাগছে না তো এসব করছো? খুব খারাপ। এসব করে 2 বেলা ভাত ছুটলেও আর 3 বেলা ছুটবে না। তুমি যে মানুষের জিনিস চুরি করো, সেখানে তাদের কত প্রিয় দরকারি জিনিস থাকে। যেসব চুরি হয় চোরকে তারা অভিশাপ দেয়, সেটা কি জানো? মানুষের অভিশাপ নিয়ে কি সফলতা লাভ করা যায়? যায় না। তাছাড়া এখন তুমি ধরা খেলে, ওই মহিলা তোমাকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, দিয়ে দিলে কি হতো? খরচ হতো না বলো? এছাড়া কত মানুষের ভিড় হয়ে গেছিল, কতজন তোমার চিনেছে। এসব করে কি কোনোদিন লাভবান হচ্ছ বলো আমায়? সৈকত অশ্রুসিক্ত দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে বলল, আসলে আমি ভুল পথে ছিলাম, এসব আমার উচিত হয়নি, আর এভাবে আমাকে কেউ বুঝায়নি। সত্যি যদি তুমি অনুতপ্ত হও তবে আমি ধন্য। আদি পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা বের করে সৈকতের হাতে দিয়ে বলল, এটা আমার কথা বুঝতে পারার জন্য তোমার উপহার। না ভাইয়া। না নিলে আমি খুব রাগ করব। ঠিক আছে, যাও তুমি। এতক্ষণ দাঁড়িয়ে আদির কথা শুনছিল মেহেরিকা। এত সুন্দরভাবে গুছিয়ে এসে কথা বলতে পারে জানা ছিল না তার। আদি তার কাছে এগিয়ে এসে হাত ধরে বলল, ও সরি, তোমাকে দাঁড় করে রেখেছিলাম এতক্ষণ। তোমার এত গুণ আছে, জানতামই না। এখনো কতটুকু জানো আমায়? আমার আরো অনেক গুণ রয়েছে। আদির কথায় ফিক করে হেসে ওঠে মেহেরিকা। হাসার কি আছে মেহের, বিশ্বাস হয় না? হয়তো হয়। আস্তে আস্তে সব দেখবে। কিছুক্ষণ হাঁটার পর আদির দিকে তাকিয়ে মেহেরিকা দেখলো সে মুখ টিপে হেসে চলেছে। ভ্রুজোড়া কুঁচকে মেহেরিকা প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? একটা কথা মনে পড়েছে। কি কথা? কলেজে থাকতে আমার কবিতার ডায়েরি শুরু হয়ে গিয়েছিল। পরে কলেজের ম্যাগাজিনে দেখলাম একটা কবিতা প্রকাশিত হয়েছে, যেটা আমার লেখা ছিল, কিন্তু আমি তো কোনো লেখা জমা দিইনি। তার মানে নিশ্চয়ই ওই চোর আমার লেখা কবিতা নিজের নামে চালিয়ে দিয়েছে। জানতে পেরেছিলে কে সে? প্রকাশিত কবিতার নিচেই তার নাম লেখা ছিল, নাম ছিল সৈকত। আমাদের ক্লাসের ছেলে, তাই ভাবছি সৈকত নামও সব ছেলেরা চোর হয় বোধ হয়। মোটেও না, আমাকে এই নামের একটা ছেলে পছন্দ করত, সে অনেক ভালো ছিল। কি করে বুঝলে? প্রেম করেছে তার সাথে? না, দেখে মনে হতো। সিনিয়র ভাইয়া ছিল আমার স্কুলের। শুধু দেখে বোঝা যায় না, তার সাথে মিশতে বোঝা যায়। আবারও দুজনে চুপ হয়ে যায়। নীরবতা ভেঙে হাঁটা বন্ধ করে মেহেরিকা বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে? কবিতার ডায়েরি চুরি হয়েছে মানে তুমি কবিতা লিখো আদিয়াত? ও একটু একটু লিখতাম আর কি, ডায়েরি চুরির পর আর লেখা হয়নি। অনেকগুলো কবিতা হারিয়ে ফেলেছিলাম তো। মেহেরিকার কথায় তার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলে আদি, তোমাকে নিয়ে লেখার সাহস হবে না আমার। কেন? কারণ তুমি অনন্যা। আদির কথায় মৃদু হেসে মেহেরিকা বলে, এত কিছু শুনতে চাই না, একটা কবিতা চাই, লিখবে না? এভাবে বলে না লিখে পারি? নিশ্চয়ই লিখবো। ঘড়িতে সময় রাত 11টা। সানিয়া ফোনে কথা বলছে। এতক্ষণ লেগেছে তোমার একটা মানুষ ঠিক করতে, ওই বাড়িতে পাঠানোর জন্য? যাকগে, কাজটা যেন হয়ে যায়, রাখছি এখন।
মেহেরিকার বাসায় তার খবর দেওয়ার জন্য সানিয়া নিজেই যেতে চেয়েছিল, কিন্তু সে গেলে বিপরীত কিছু হতে পারে, তাই অন্য কাউকে দিয়েই কাজটা করাতে চেয়েছে সে। কিন্তু এই অন্য কাউকে খুঁজতে এত দেরি হয়ে যাবে, চাঁদে নিজেই চলে যেত। যাক, অবশেষে পেয়েছে সে কাউকে। আজ তাহলে বাসায় বিরাট ধামাকা হবে, এসব ভেবে নিজের মনে হেসে চলেছে সানিয়া। কিরে, মেহেরিকার কি শরীর খারাপ লাগছে? খেতে এলো না? মায়ের প্রশ্নে আদি ফিসফিস করে জবাব দেয়, আসার সময় বমি করেছে সে, একটু আগেই বলেছিল মাথাটা নাকি অনেক ব্যথা করছে। ও, তা তুই এখন ফিসফিস করে কথা বলছিস কেন? ব্যথায় কোকড়াতে কোকড়াতে ঘুমিয়ে পড়েছে, তুমি ফিসফিস করে কথা বলো। ছেলের কথায় মৃদু হেসে সালেহা চৌধুরীও ফিসফিস করেই বললেন, এই হটপটে খাবার আছে, ঘুম ভাঙলে খেয়ে নিতে বলিস মেহেরিকাকে। বাহ মা, বাবার নিয়ম অমান্য করে তুমি আজ মেহেরের জন্য খাবার নিয়ে এসছো। কই, আমার জন্য তো আনোনি? তোর জন্য তোর বোন আছে, তাই আমি কষ্ট করলাম না, বুঝেছিস? ঘুমা, আমি গেলাম। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন কাশেম আহমেদ। এত রাতে কারো গলার আওয়াজ পেয়ে দরজার পাশে গিয়ে বললেন, কি আপনি? মেহেরিকার খোঁজ। কথাটি শুনে দেরি না করে কাশেম আহমেদ দরজা খুলে বললেন, আমার মেয়ে কোথায়? লোকটি কাশেম আহমেদের দিকে একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন। কাশেম আহমেদ কাগজটি হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে বললেন, কিন্তু আপনি কে? আর না দাঁড়িয়ে লোকটি হনহন করে হেঁটে চলে যায়। দরজা বন্ধ করতেই কাশেম আহমেদ দেখতে পান তার ছোট মেয়ে মুনিয়া চোখ কচলাতে কচলাতে তার দিকে এগিয়ে আসছে। ঘুম আসেনি? একটা লোক মেহেরিকার খবর নিয়ে এসেছে। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে মুনিয়া প্রশ্ন করে, উনি কে বলেনি, তবে এই কাগজটা দিয়েছেন, এতে ঠিকানা লেখা আছে, আর বলেছেন মেহেরিকা এই বাড়িতে বউ। দ্রুত বেগে তার দিকে এগিয়ে মুনিয়া তার হাত থেকে কাগজটি নিয়ে দেখতে থাকে। কি লেখা আছে মুনিয়া? কি বলিস, এই বাড়ির বউ কি করে মেহেরিকা হবে? সেটা গেলেই বোঝা যাবে। আমি এখনই আমার মেয়ে। ঘুম আর হবে না রে, তুই চা। মুনিয়া এক পা এগোতেই কাশেম আহমেদের ডাকে আবার দাঁড়িয়ে পড়ে। এই খবরটা যেন তোর মা আর রাজীব জানতে না পারে। মেহেরিকা খালি পেটে ঘুমোচ্ছে, মাঝরাতে ঘুম ভেঙে তার যদি খিদে পায়, এই ভাবনার জন্য আদি ঘুমোতে পারছে না। এদিকে সারাদিন বাইরে থাকায় প্রচুর ঘুম পাচ্ছে তার। ঘুম চলে যাওয়ার জন্য নিজে বানিয়ে কয়েক কাপ চাও খেয়ে ফেলেছে সে। সারা রুম পায়চারি করছে, মোবাইল গুতোগুতি করছে, তবুও তার ঘুম যাওয়ার নামই নেই। কি করা যায় যাতে অনেকক্ষণ জেগে থাকা যাবে? ভাবতে ভাবতে আদির মনে পড়ে মেহেরিকার আবদারের কথা। সে বলেছিল তাকে নিয়ে যেন একটা কবিতা আদি লেখে। আর দেরি না করে ছটপট কাগজ কলম নিয়ে আদি বসে পড়ে সোফার উপর। কিন্তু নিমিষেই তার মন খারাপ হয়ে যায়। শেষ কবিতা কখন লিখেছিল তা মনে করতে পারছে না সে। এখন মেহেরকে নিয়ে লেখা কবিতা কেমন হবে? তার ভালো লাগবে তো? যদি না লাগে? কিন্তু সে তো চায় আদি তার জন্য কবিতা লিখুক। তাই একটা লেখাই যায়। আজানের ধ্বনিতে ঘুম ভাঙে মেহেরিকার। চোখ দুটো খুললেও শোয়া থেকে একদমই উঠতে ইচ্ছে করছে না তার। কিন্তু নামাজ কাজা করা ঠিক হবে না ভেবে ধীরে ধীরে উঠে বসে সে। মাথাটা ঝিমঝিম করছে, সাথে পেটের মাঝেও কেমন যেন করছে। রাতে খাবার খায়নি বলেই কেমন লাগছে তার? হতে পারে। আপন মনে এসব ভেবে বসা থেকে উঠে পড়ে মেহেরিকা। লাইট জ্বালিয়ে দিতেই চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় আদির দিকে। বুকের উপর একটা ডায়েরি জড়িয়ে বেঘোরে ঘুমোচ্ছে আদি। তার দিকে এগিয়ে গিয়ে খুব সাবধানে আদির ঘুম যাতে না ভাঙে এরকম করে মেহেরিকা ডায়েরিটা হাতে নেয়। একেবারে নতুন ডায়েরি। কৌতূহলবশত ডায়েরির প্রথম পাতা উল্টাতে কবিতা আকারে লেখা দেখতে পায় মেহেরিকা। আর দেরি না করে পড়তে শুরু করে দেয়। মেহের, তোমার ছবি সামনে নিয়ে ভাবলাম কাপড় উচিত তোমায় নিয়ে। খাতার পাতা খোলা, কলম হাতে। কলম আমার আটকে আছে খাতাতে, দু চোখ আমার তোমার চোখের পাতাতে। দেখি আর ভাবে এতে চোখ নয়, যেন কাজল দানি, যেন সরোবরে না ফোটা পদ্ম করে। ইচ্ছে হলো এবেলা কাটিয়ে দিতে শুধু নয়ন দেখে, তোমার কাজল চোখের কাজল মেখে। খুব কষ্টের চোখের মধ্যে চোখ আটকে গেল ঠোঁটের কোণে। প্রজাপতি উঠছে যেন গুনগুনিয়ে মনে মনে। আমি অবাক চোখে তাকিয়ে আছি গোলাপ ঠোঁটে, এমন অধর ধরার বুকে সবার জোটে। তোমার দীঘল কালো নজর করা চুল, মেঘ ভেবে হরহামেশাই ভুল। তুমি যখন চুল দুলিয়ে চলো, মনটা আমার চুলের দোলায় হয়েছে এলোমেলো। তাই তো মেহের, তুমি আমার মনে ভালোবাসার বীজ করেছো বপন। ভালোবাসি, ভালোবাসি তোমায়, তোমার চোখে দেখি আমার স্বপন। ভালোবাসি মানে? আদি লিখেছে এটা?
যেহেতু তার ডায়েরি সেই লিখবে, কিন্তু ভালোবাসে মানেটা কি? আদি তাকে ভালোবেসে ফেলেছে? না, এটা হতে পারে না। এটা শুধুই কবিতা, এর চেয়ে বেশি কিছুই নয়। আর কিছু না ভেবে এমনভাবে ডায়েরিটা ছিল তেমনভাবেই রেখে মেহেরিকা এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। অজু সেরে এসে মেহেরিকা বড় গলায় বলে ওঠে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। শোয়া থেকে উঠে নামাজ পড়ে নিন। মেহেরিকার একটা ডাকে আদি এক লাফে উঠে বসে যায়। এই রে, না ঘুমাতে চেয়েও কখন যে চোখটা লেগে গিয়েছে টেরই পায়নি সে। আদি ডায়েরিটা একপাশে রেখে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। নামাজ সেরে আদি দেখতে পায় মেহেরিকা সারা রুমে পায়চারি করছে। তার দিকে এগিয়ে গিয়ে আদি প্রশ্ন করল, কি হচ্ছে মেহের? শান্ত গলায় জবাব দেয় মেহেরিকা, আমার না কেমন যেন লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, আর পেটের ভেতরেও কেমন যেন করছে। খিদে পেয়েছে? আর কি বোকা মেয়ে, সব তো বমি করে দিয়েছিলে, রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, এখন দেখো দুর্বল হয়ে গেছ। এটা খিদের ব্যথা নয়, খিদে পাইনি আমার। কিসের ব্যথা শুনি? জানি না। মা তোমার জন্য খাবার দিয়ে গেছিলেন, এসো খাবে। ইনা, আমার খিদে নেই, খাবো না। মায়ের খাবা? আসো বলছে। সকাল 8টা। আদির উদ্দেশ্যে আরিফ বলল, তুই আয়, আমি গাড়িতে আছি। আরিফ বেরিয়ে যেতে আদি মেহেরিকার পাশে গিয়ে বলল, শরীর ভালো না তোমার, রুমে গিয়ে শুয়ে থাকো, কোনো সমস্যা হলে ভাবি বা দিবাকে ফোন দিও। কি ব্যাপার, সুযোগ পেলে ফিসফিস করা শুরু, তাই না দুটিতে? মিলির কথায় আদি হেসে বলল, কিছু বলো না ভাবি। আদির দিকে এগিয়ে এসে মিলি তার দুটো লাঞ্চ বক্স এগিয়ে দিয়ে বলল, আজ তোমার ভাইয়াকে বলছিলাম তোমাদের জন্য দুপুরে খাবার আমি বানিয়ে দেব, বাইরে থেকে খেতে হবে না, ড্রয়িং রুমে দাঁড়াতে বলছি তাকে, কিন্তু সে দেখো। গাড়িতে আছে ভাইয়া, আমি দিয়ে দেবো। আচ্ছা আমি যাই। মিলি নিজের রুমের দিকে এগিয়ে যেতে মেহেরিকা আদির উদ্দেশ্যে বলল, আরিফ ভাইয়া ভাবিকে সময় দেন না আগের মতো। ভাবি এটা নিয়ে মন ছোট করেন। আগে না হয় কাজের চাপ ছিল, এখন তুমি আছো, কাজের চাপ কমবে, তাই তুমি ভাইয়াকে বোঝাও একটু। এরকম চলতে থাকলে তাদের সম্পর্কে ফাটল ধরবে। বলবো নিশ্চয়, আসি তাহলে। আসো। ঘড়িতে সময় সকাল 10টা। সানিয়া ড্রয়িং রুমে পায়চারি করছে। মেহেরিকার বাসা থেকে এখনো আসেনি কেউ। কেন? তাদের কি তাদের মেয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই নাকি? কাল রাতে যেখানে ধামাকা হবার কথা ছিল সেখানে আজ সকাল 10টা বেজে গেল। এসব ভাবতে ভাবতে কলিং বেলের শব্দ পায় সানিয়া। দ্রুত বেগে এগিয়ে যায় সে সদর দরজার দিকে। দরজা খুলে সানিয়া দেখতে পায় একজন ভদ্রলোক ও একটি মেয়েকে। মেয়েটিকে দেখতে অনেকটা মেহেরিকার মতোই লাগছে। তাহলে এরাই কি মেহেরিকার বাড়ির লোক? আসলে আমরা মেহেরিকার খোঁজে এসেছিলাম, সে কি আছে? ভদ্রলোকের গলার স্বরে চিন্তার জগৎ থেকে বের হয় সানিয়া। একগাল হাসি নিয়ে বলল সে, একেবারে ঠিক জায়গায় এসেছেন, এখানে মেহেরিকা আছে। সানিয়ার কথা শুনে কাশেম আহমেদের চোখ খুশিতে ছলছল করে উঠল। তার পাশে দাঁড়ানো মুনিয়া বলে উঠল সানিয়ার উদ্দেশ্যে, আমার আপুকে ডেকে দিন না প্লিজ। আগে তোমরা ভেতরে আসো, এসো বসো। ভেতরে ঢুকতেই মিলিকে দেখতে পায় সানিয়া। বলে ওঠে, মেহেরিকার বাড়ির লোক এরা, আন্টিতে ডেকে আনো। সানিয়ার মুখে মেহেরিকার বাড়ির লোক এসেছে শুনে হতবাক হয়ে যায় মিলি। অবাক চোখে তাকিয়ে তাদের দিকে প্রশ্ন ছুড়ে, আপনারা কিভাবে জেনেছেন মেহেরিকা এখানে আছে? কাশেম আহমেদ কিছু বলার আগে সানিয়া বলে ওঠে, আহ মিলি ভাবি, আন্টিতে ডেকে দাও আগে। আর কথা না বাড়িয়ে মিলি এগিয়ে যায় আমজাদ চৌধুরীর রুমের দিকে। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। সানিয়ার কথায় কাশেম আহমেদ আর মুনিয়া সোফার উপর বসে পড়ে। সানিয়াও বসতে বসতে বলে, মেহেরিকা যে এখানে আছে আপনারা জানতেন না? না। অবশ্য সে বলেছিল, জানেন না আপনারা? সানিয়া মনে মনে অনেক খুশি। নিশ্চিত তারা তাদের মেয়েকে নিয়ে যাবে আজ। ভালো হয়েছে আজ এসেছে তারা, এই সময় আদিও নেই বাসায়। কি বাঁচাবে আজ তার মেহেরকে? কারে উঠতে উঠতে আদি ড্রাইভারের উদ্দেশ্যে বলল, ড্রাইভার তাড়াতাড়ি চালাবে কেমন? আদির মনটা ছটফট করছে তার মেহেরের জন্য। যদিও বাসার কাউকে ফোন করে সে মেহেরিকার সাথে কথা বলতে পারতো, তবে কেন যেন তাকে চোখের সামনে দেখতে না পেরে শান্তি লাগছে না তার। উফ, কখন যে পৌঁছাবে বাসায়, কখন দেখবে তার মেহেরকে? আপন মনে এসব ভেবে ছটফট করতে থাকে আদি। তার মানে আপনি জানেন না আঙ্কেল আর মুনিয়া কোথায় গেছে? রাজীবের কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে বিরক্তির গলায় রেশমা আহমেদ বলেন, আমি জানি না,
বাপ বেটি কোথায় গেছে? আমাকে কিছু বলেনি কি তারা? জিজ্ঞেস করেননি? করছিলাম, বলে নাই। ও, তুমি এত কিছু জানতে চাইছো কেন? তোমার কি আবার মুনিয়ার উপর চোখ পড়ছে নাকি? রেশমা আহমেদের কথার পিঠে কোনো কথা না বলে রাজীব বেরিয়ে যায় কাশেম আহমেদের বাসা থেকে। আজ কাশেম আহমেদকে জানাতে এসেছিল তিনি না চাইলেও সে পুলিশের সাহায্য নেবে তার মেহেরকে খুঁজে বের করার জন্য, কিন্তু এখানে সে জানতে পারে তিনি বাসায় নেই। তাও মুনিয়াকে সাথে নিয়ে কোথাও গিয়েছেন। তবে কি মেহেরের কোনো খোঁজ পেয়েছে তারা? কেন যেন মনে হচ্ছে রাজীবের তার মেহের খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে আসবে। আমজাদ চৌধুরী ও সালেহা চৌধুরী ড্রয়িং রুমে প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়ে কাশেম আহমেদ ও মুনিয়া। সালেহা চৌধুরী মৃদু হেসে বললেন, বসেন ভাই সাহেব, বসেন। তিনি বসতে বসতেই বললেন, আপনারও বসেন। সালেহা চৌধুরী মুনিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি বুঝি মেহেরিকার বোন? জি। দেখেই বোঝা যাচ্ছে। মা আসেনি তোমাদের? না। মিনির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বললেন, ও, তার নাম কি তোমার? মুনিয়া। সানিয়া আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে বলল, বৌমা, সানিয়া আর মুনিয়াকে নিয়ে মেহেরিকার রুমে যাও তুমি। আচ্ছা। মাথা নেড়ে সম্মতি দিলেন আমজাদ চৌধুরী। আঙ্কেল, আমি থাকি প্লিজ। মুনিয়ার উদ্দেশ্যে মিলি বলল, তুমি এসো, তোমার বোনের কাছে নিয়ে যাই তোমায়। মাথাটা ভার হয়ে আছে মেহেরিকার, শরীরটা কেমন যেন করছে। এই সময় আদিকে খুব মনে পড়ছে তার। নিজের মনে কথাটি বলে নিজের উপরই রাগ ওঠে মেহেরিকার। কেন? আদিয়াতকে কেন মনে পড়বে তার? আদিয়াত থাকলে কি সুস্থ হয়ে যেত? মোটেও না। আদিয়াত থাকাকালীনও তার এমন খারাপ লেগেছিল, তাই তাকে মিস করার কোনো কারণ আছে বলে তো মনে হয় না। এইসব ভেবে পেছনে ঘুরে দরজার দিকে তাকাতেই চমকে যায় মেহেরিকা। মিলির পাশে দাঁড়িয়ে রয়েছে তার ছোট বোন মুনিয়া। আপু? কে মুনিয়া? কিন্তু সে এখানে কিভাবে এসেছে? আর এক মুহূর্ত দেরি না করে মেহেরিকা ছুটে গিয়ে মুনিয়াকে তার বাহুডোরে আবদ্ধ করে নেয়। দুই বোন কাঁদতে থাকে অঝোর ধারায়। কোনো কথার জবাব না দিয়ে মেহেরিকা অনবরত কাঁদতে থাকে। মুনিয়া অভিমান করে নিজেকে মেহেরিকার কাছ থেকে ছাড়িয়ে বলল, ছাড় আপু আমাকে। তুই ভালো না। কি করে পারলি এতদিন আমার সাথে কথা না বলে থাকতে? এখন সব দরদ উতলে পড়ছে তোর। মা, বাবা, মিন্টু আসেনি? বাবা এসেছে। কি ব্যাপার, বোনকে এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে যেতে বলো। মিলির কথায় চোখের পানি মুছে মেহেরিকা বলল, ও হাই মনু, ভেতরে আয়। ভাবি, তুমিও আসো। তোমরা যাও, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। এই প্রথম তোমার পরিবার এসেছে আমাদের বাড়িতে। আমি তোমাকে সাহায্য করি, চলো। কোনো দরকার নেই, এমনিতেই শরীর খারাপ তোমার। এখন বোন এসেছে, গল্প করো। আচ্ছা। মেহেরিকার সাথে রুমের ভেতর প্রবেশ করে মুনিয়া চারদিকে চোখ বুলিয়ে বলল, আপুই, তুই তো রাজরানী হয়ে গেলি। মুনিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, রাজধানী? এত বড় বাড়ি, বাইরে দেখলাম শাড়ি করে দাঁড়ানো গাড়ি, কিভাবে এই বাড়ির বউ হলি তুই? অবাক চোখে তার দিকে তাকিয়ে মেহেরিকা প্রশ্ন করে, তুই কি করে জেনেছিস? কাল রাতে একটা লোক এসে তোর ঠিকানা দিয়ে যায়। তিনি বলেছেন। কে? আরে চিনি না আমরা। মেহেরিকা ভাবতে থাকে কে হতে পারে লোকটা। সে তো শুধু সালেহা চৌধুরীকে বলেছিল তার বাসার ঠিকানা। তাহলে তিনি কি? না, কি সব ভাবছে সে। উনি এমন করতেই পারেন না। কে করেছে তাহলে? এখন কি হবে? এত মিথ্যার মাঝে সত্যিটা যদি বেরিয়ে আসে তাহলে আদি সমস্যায় পড়ে যাবে। তার কিছু একটা করতেই হবে। আর কিছু না ভেবে মেহেরিকা এক পা বাড়াতেই মুনিয়ার ডাকে থেমে। মনু, বল। রাজীব ভাইয়া ফিরে এসেছে। এবার শুধু ফিরেই আসেনি, তোর খোঁজে মরিয়া হয়ে উঠেছে। মুনিয়ার মুখে রাজীবের কথা শুনে বুকটা ধুপ করে ওঠে মেহেরিকার। রাজীব তার খোঁজ করেছে, কিন্তু কেন? তবে কি সে তার ভুল বুঝতে পেরেছে? এই আপু। মুনিয়ার ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে মেহেরিকা বলল, তুই এই বাড়ির বউ কিভাবে হলি বল না। বলবো, আগে আমাকে রাজীবকে নিয়ে বল। কি বলবো? কবে ফিরছে আর কিভাবে বুঝেছিস সে আমাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে? আচ্ছা শোন, বলছি। এতদিন মেয়ে খোঁজ করনি? আমজাদ চৌধুরীর প্রশ্নে কাশেম আহমেদ জবাব দেন, করেছিলাম। আপনার মেয়ে আমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করছে, এই বাড়িতে উঠছে। এটা কতটা লজ্জাজনক বলতে পারেন? আসলে আমরা এই বিষয়ে জানা নেই। মেয়ের বাবা আপনি, মেয়ের চোখে চোখ দেখে বলতে পারেননি? যদি রাখতেন তবে আজকে এভাবে সম্মান খোয়াতে হতো না আমাদের। আমার দুই পরিবারের কথাই বলছি। আমজাদ চৌধুরী কথা শুনে তাচ্ছিল্য হাসি দিয়ে সানিয়া বলল, তোমাদের সাথে এদের তুলনা হয় নাকি আঙ্কেল? সম্মান বলতে কিছু আছে নাকি এদের?
এই পর্যায়ে মুখ খুললেন সালেহা চৌধুরী। সানিয়া, তুমি ভেতরে যাও, আমরা বড়রা কথা বলছি, তুমি এখনই ভেতরে যাও। সানিয়া সোফা ছেড়ে দাঁড়িয়ে এক পা এগুতে দেখতে পায় মুনিয়াকে। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কাপা কাপা কণ্ঠে মুনিয়া সবার উদ্দেশ্যে বলল, আপু বেহুশ হয়ে গিয়েছে, মাটিতে পড়ে আছে সে। ঠিক সেই সময় বাসায় প্রবেশ করে আদি। মুনিয়ার মুখে কথাটা শুনে কারো দিকে না তাকিয়ে আর না দাঁড়িয়ে ছুটতে থাকে মেহেরিকার রুমের দিকে। হঠাৎ আদিকে দেখে অবাক হলেও তার পিছু পিছু ছুটতে থাকে উপস্থিত সকলে। রুমে প্রবেশ করে আদি দেখতে পায় মেহেরিকা মেঝেতে পড়ে রয়েছে। সে মেহেরিকার দিকে এগিয়ে তাকে কোলে তুলে শুইয়ে দেয় বিছানায়। ততক্ষণে ড্রয়িং রুমের সকলেও চলে আসে মেহেরিকার রুমে। কাউকে তোয়াক্কা না করে মেহেরিকার দিকে ছড় ছড় দৃষ্টিতে তাকিয়ে আদি বলল, এই মেহের, চোখ খুলো না প্লিজ। মেহেরিকার থেকে কোনো সাড়া না পেয়ে আদির চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। বিছানার পাশে চোখ পড়তে আদি দেখতে পায় অনেকজনকে। মায়ের থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে অসহায় কণ্ঠে আদি বলল, ও মা, মেয়ের চোখ কেন খুলছে না? বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর থেকে পানির জগটা হাতে নিয়ে সালেহা চৌধুরী বললেন, এক্ষুনি খুলবে। পানির জগ থেকে পানি নিয়ে মেহেরিকার চোখে মুখে ছিটিয়ে দেন সালেহা চৌধুরী। ধীরে ধীরে মিটমিট করে চোখ জোড়া খুলল মেহেরিকা। চোখ খুলেই দেখতে পায় সে আদির অশ্রুসিক্ত নয়ন। মারে। কাশিম আহমেদের ডাকে উঠিয়ে বসে মেহেরিকা বলল, বাবা। কাশিম আহমেদ তার দিকে এগিয়ে যেতে আদি বিছানা ছেড়ে দাঁড়িয়ে বলল, বসুন আপনি। কাশিম আহমেদ বিছানার উপর বসে মেহেরিকার হাত ধরে বলল, এত অভিমান কেন তুই? আমার তোর চিন্তায় কতটা কষ্ট ছিলাম ধারণা আছে তোর। কি করে পারলি এতদিন যোগাযোগ না করে থাকতে? মেহেরিকা কোনো জবাব দেওয়ার আগে সালেহা চৌধুরী বললেন, ভাই সাহেব, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ছেলে মেয়ে দুটো ভালো আছে, এটাই বেশি। সব ভুলে যান, ক্ষমা করে দিন আপনার মেয়েকে। সালেহা চৌধুরীর জন্য এই মেয়েকে বিদায় করতে পারছেন না ভেবে রাগে ফুঁসতে থাকেন আমজাদ চৌধুরী। গম্ভীর গলায় সালেহা চৌধুরীর উদ্দেশ্যে তিনি বললেন, সালেহা, একটু আমার রুমে চলো, কথা আছে। মৃদু হেসে সালেহা চৌধুরী কাশিম আহমেদের উদ্দেশ্যে বললেন, আপনি বসুন, আমরা আসছি। কাশিম আহমেদ খেয়াল করেন আদি মেহেরিকা থেকে এক নজরে তাকিয়ে আছে। বোধহয় কিছু বলতে চাইছে তাকে। এই ছেলেটা কখন কিভাবে তার মেয়েকে বিয়ে করেছে তার জানা নেই, তবে ছেলেটির চোখে মেহেরিকার জন্য অফুরন্ত ভালোবাসা দেখছেন তিনি। হালকা কেশে কাশিম আহমেদ বলেন, আমি ড্রয়িং রুমে যাই। বসো না বাবা। জামা এসেছে, ফ্রেশ হয়ে নি, আমি আসছি। কাশিম আহমেদ এগুতে থাকে ড্রয়িং রুমের দিকে। তার পিছু পিছু এগিয়ে যায় মুনিয়া আর সানিয়া। মেহেরিকার পাশে এসে আচমকা তাকে জড়িয়ে ধরে আদি। আদির এমন কাণ্ডে চমকে যায় সে। আরো শক্ত করে জড়িয়ে ধরে আদি বলল, তুমি বলেছি না কোনো কিছু দরকার হলে আমায় বলার জন্য? শরীর খারাপ করেছে বলনি কেন? এভাবে জড়িয়ে রাখলে দমটাও আটকে যাবে আমার। মেহেরিকার কথায় আদি তাকে ছেড়ে বলল, তোমার বাসার লোক কিভাবে জেনেছে তুমি এখানে? কাল রাতে একজন তাদের জানিয়েছে। তারাও জানে না তিনি কে, কিন্তু তুমি অবেলায় চলে এলে যে। মনটা কেমন যেন করছিল। ভালো হয়েছে এসেছো, এবার সামলাও সব। তবে আমার মনে হয় সবাইকে সত্যটা জানালেই ভালো হবে। জানাও, তারপর বাবাই সানির সাথে আমার বিয়ে দিই। কুমার থাকবো দরকার হলে আজীবন, তবু এই সাপ মানে সানিয়াকে আমি বিয়ে করব না। আদির কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মেহেরিকা। ড্রয়িং রুমে যেতেই কাশিম আহমেদ দেখতে পান সোফার সামনে টেবিলটার উপর হরেক রকমের নাস্তা সাজানো। তাদের দেখে মিলি হাসি মুখে বলল, কোথায় গিয়েছিলেন আপনারা? ডাকতে যাচ্ছিলাম আমি আপনাদের। আসুন না, বসুন। কাশিম আহমেদ কিছু বলার আগে সানিয়া বলে ওঠে, সোফাগুলোর দাম কত জানেন? লাখ 1.5 লাখ তো হবে। শান্ত গলায় কাশিম আহমেদ বললেন, আমাকে কেন বলছো এসব? বলছি এই জন্য যে এত কিছু দেখার পরে লোভে পড়ে মেয়েকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছেন না। আসলে আমার মনে হচ্ছে এইসব শুরু থেকেই প্ল্যান করে রেখেছিলেন আপনারা। এত বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে দিতেও একটা খরচের ব্যাপার স্যাপার আছে, তাই প্ল্যান করে কোনো খরচ ছাড়াই মেয়েকে পালাতে সাহায্য করেছেন, আর এখন এসে নাটক করছেন। সানিয়ার কথা শুনে ধমকের সুরে মিলি বলল, এসব কি বলছো তুমি? যাও, ভেতরে যাও। যাব না, বলতে দাও আমায়। ওদের এই নোংরা প্ল্যানের শিকার হয়েছি আমি, তাই আমি বলবো আজ এই বাড়িতে বউ হয়ে থাকার কথা আমার। অথচ দেখো, ওই 2 টাকার মেয়েটা আমার চোখের সামনেই ধ্যাং ধ্যাং করে বেড়াচ্ছে, আর এখন তার পরিবার এসেছে নাটক করতে। যেমন পরিবার তেমন মেয়ে, পুরাই ফালতু। লজ্জা শরম থাকলে নিয়ে যান সাথে এই মেয়েকে। সানিয়া। আদিটাকে পেছন ফিরে থমকে যায় সানিয়া। রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলল,
আর একটা কথা বললেও তোমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হব আমি। এখনো নিজের রুমে যাও। আদির কথার পিঠে কোনো কথা না বলে সানিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে। মিলির দিকে তাকিয়ে নরম গলায় আদি বলল, ভাবি, মেয়ের সেন্সারি ছিল। কি বলো? আমি রান্নাঘরে ছিলাম, তাই জানি না। ও একা রুমে, তুমি একটু যাবো প্লিজ? যাই, ওকে দেখে আসি। মিলিকে পাঠিয়ে দিয়ে কাশেম আহমেদের পাশে গিয়ে আদি বলল, আপনার মনে অনেক প্রশ্ন আমি জানি, কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাও জানি। সবগুলোর উত্তর আমি দেব। যেদিন রাতে মেয়েটাকে বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল, সেদিন তার সাথে প্রথম দেখা হয় আমার। আমিও বাসা ছেড়ে পালিয়েছিলাম সেদিন, তবে বিয়ের আসর ছেড়ে নয়, বিয়ে করার ভয়। একটু আগে যে মেয়ে আপনাকে করার কথা শোনাছিল, তার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছিল, আর তাকে বিয়ে না করার জন্যই মেহেরকে বিয়ে করি। তবে বাসার সবাই জানে আগে থেকে সম্পর্ক ছিল আমাদের। ওর অন্য কোথাও বিয়ে হচ্ছিল বলেই আমি বিয়েটা করে ফেলেছি। কিছুক্ষণ নীরব থেকে আদি আবার বলতে শুরু করলো, যেভাবেই যাই হোক, ধীরে ধীরে আমি মেহেরকে ভালোবেসে ফেলেছি। এখন আপনি যা ভালো মনে করেন আপনার মেয়ের জন্য তা করতে পারেন। তবে হ্যাঁ, মেয়েরকে ছাড়া চলাটা কষ্ট হবে, আমার খুব কষ্ট হবে। আদির কথা শুনে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন কাশেম আহমেদ। কাশেম আহমেদ নীরবভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদির মনে ভয় চলতে শুরু করে, আর ভাবতে থাকে সানিয়ার কথায় অভিমান করে তিনি কি মেহেরকে নিয়ে চলে যাবেন।